একদিকে রঙিন জগতের হাত ছড়ে আর অন্যদিকে আদর্শ বানপুরি সংসদ বলে কিন্তু এই সমস্ত আদর্শকে আমার সমস্ত স্বপ্ন পূর্ণ করতে পারবে 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 আমার হাতে তুলে দিতে লক্ষ লক্ষ টাকা কিন্তু এই রঙিন জগৎ হাতে তুলে দেবে গোছা গোছা টাকা কড়াই কড়াই ভরিয়ে দেবে আমার মনে সব স্বপ্ন ছেলে মেয়েকে উন্নতি পারবে না আমি গোল কথা হবে গোল কথা লক্ষ লক্ষ টাকা করেছি আমি জেনে ফেলেছি কি জানিস তুই কলেজ যাওয়া লাভ করেছি কলেজ লাগে কোথায় সঠিক না জানলে কোনো তোর গোপন জায়গায় যাতায়াত আছে কোথায় যা আমি জানতে পারি কি যদি না বলি কথা শোনো তুই কথা শোন ওকে নিয়ে শান্তনুদা অনেক স্বপ্ন শান্তনু যে তুমি অনেক উন্নতি করাতে চান সত্যিকারের মানুষের মতো যে তুমি মানুষ করতে চান এখন যদি শান্তনুদা জানতে পারে তুই কলেজ যাও বন্ধ করে তুই অন্য কোথাও যাও তাহলে কত বড় দুঃখ পাবে আচ্ছা সাইকেল অনেক লেখাপড়া করে কি হবে বলতে পারি তুই ভালো চাকরি করবি চাকরি করে কত টাকা রোজগার করবি 10,000 15,000 সৎ ভাবে বেঁচে থেকে থাকার জন্য ওটাই যথেষ্ট রে যথেষ্ট ওর কাটাই সামান্য 15,000 টাকা যথেষ্ট হলো চাই অনেক টাকা লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু সব পথে এত টাকা রোজগার করা সম্ভব নয় রে দরকার হলে আমি আসার পথটাই ধরে নেবো আমি কোটিপতি হতে চাই না রে আমি চাই সততাকে বাঁচতে কয়েকটা ডিগ্রি থাকলে তুই চাকরি পেয়ে যাবি ভুল সাইকেল তোর ধারণা সম্পূর্ণ ভুল শুধুমাত্র ডিগ্রিতে চাকরি পাওয়া যায় না তার জন্য চাই ব্যাকিং 1 লক্ষ টাকা তোর ধারণা ভুলে আজকের এই সমাজ ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক ধারণা কদর ঠিকই আছে জানি না তুই কি এমন আলাদা রাষ্ট্র প্রতিনিধি করেছিল ওই গানটা বল তুই কোটি কোটি টাকা বিপদ স্বপ্ন দেখছি তবে তুই একটা কথা মনে রাখি স্বপ্ন মাত্র শুধু স্বপ্নই বল গানটা বল বাস্তবের সঙ্গে অনেক তফাতের অনেক তফাৎ আমি কি করলাম আমি সব বলে ফেললো দাদা ও যদি দাদাকে সব কথা বলে দেয় দাদার কাছে আমাকে এমন অভিনয় করতে হবে দাদা যেন আমাকে যেন কোনো সন্দেহ না করতে পারে তোকে ফাঁস হতে হবে ও কথা তোমাকে বলতে হবে না দাদা চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি তুমি নিশ্চিন্তে থাকো লাভ তুই কি বললি বাবা মা মরে যাওয়ার পর থেকে যেভাবে কষ্ট করে তারপর কি আমি আমার একটাই স্বপ্ন ভাই তোকে মানুষের মতো মানুষ করে তোলা আমি তো সেই চেষ্টা করছি দাদা তুমি একদম ভেবো না আমি তোমার স্বপ্নকে আমি ঠিক পূর্ণ করে দেবো দাদা আমি ঠিক পূর্ণ করে দেবো তাই কর কিন্তু আমার জীবন যারা একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার ভালোবাসা নীল হারা হয়ে শূন্য শ্মশানে কাঁদবে হৃদয় সাগরে আছড়ে পড়বে কান্নার জোয়ার আর সেই জোয়ারে চিরতরে ভেসে যাবে আমার স্বপ্নের খেলাঘর যার ঘর বাঁধাই হলো না তাকে
বলো শান্তনুদা। যদি তুমি হ্যাঁ আমি বুঝো সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি শান্তনু। বললে কি তুমি আমাকে ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেয়ে বুঝো তুমি তোমার মুহূর্তকে ছোট করে দিও না সতী। মহত্ব? হ্যাঁ মুহূর্ত, সেই দিন তোমার উদার মুহূর্তের কাছে আমার পৌরসত্ব ম্লান হয়ে গিয়েছিল। যে নিজের সুখের জন্য অন্যের সুখের জন্য নিজের ভালোবাসার বলি দেয়। বলি নয় শান্তনুদা, বলি নয়। বাড়ি যাচ্ছে আমি আমার ভালোবাসাকে আমার বান্ধবীর কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম রজনী আমার ভালোবাসাকে যথাযথ সম্মান দেবে। তাতে যে চাওয়া পাওয়ার হিসেব ভুল হয়ে যেত সতী। ওই দিদি বলবে না, না, শান্তনুদা, না। সর্বহারা সেজেও মহত্বের উচ্চ শিখরে আজীবন ব্যক্তিগত ক্লান্ত যাব পাওয়ার কাজে হয়তো সাময়িক আনন্দ থাকে সতী, কিন্তু ত্যাগের মাঝে চির তৃপ্তির একটা বিশেষ অনুভূতি শান্তি। এক মানুষের জীবনকে ভোগ করতে পারে কিন্তু মধুময় করতে পারে না সতী। মহত্বের বোঝা মাথায় নিয়ে সুস্থ জীবনকে বিস্ময় করার আবার কোনো ইচ্ছাই নেই। শান্তনুদা, তাই তো আমি তোমাকে চাই সতী। তুমি ছাড়া তোমাকে ছাড়া আর ভাবতে পারবো না সতী। তাই তো আমারও মনে হয় শান্তনুদা। তাই তো আমি বারবার তোমার কাছে মুখ ফুটে বলতে না চাইলেও আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। তাই তো তোমাকে নিয়ে আমার বলতে ইচ্ছে করে, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া আমার যে আর কেউ নাই, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া
হয়েছে তুমি কিছুদিনের জন্য তুমি আমাকে সময় দাও, কয়েকটা বছর। কি সময়? হ্যাঁ সময়, কারণ আমি ভেবেছি আমি আমি একটা চাকরি করব, আমি একটা চাকরি করব শান্তনুদা। আমার দাদা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু যখন ধর্মমূলক আমি ফিল্মে কাজ করবো তখন কিন্তু দাদা আপত্তি করে। ওই ধর্মের মাঝে অনেক অধর্মের ছবি লুকিয়ে থাকে যদি বাইরে থেকে ওই লাইনটা যতটা সম্মানের মনে হয় ভিতর থেকে ততটাই নোংরা। তেমন নোংরা আমি যদি কিছু দেখি তাহলে কিন্তু আমি ফিরে আসবো শান্তনুদা, কিন্তু তুমি শুধু আমাকে একটিবার শান্তনুদা, একটিবার তুমি যাওয়ার অনুমতি দাও শান্তনুদা। আমি আমার কর্তব্যকে পালন করি, আমি তোমার কাছে ফিরে আসবো শান্তনুদা। এই অন্ধকার জগতে তোমায় আমি ঝাঁপ দিতে পারি না। ক্ষমা করো শান্তনুদা, তুমি আমায় ক্ষমা করো। সতী তার কর্তব্য রক্ষার্থে সে একটা অজানা অবিশ্বাস ভবিষ্যতের দিকে ছুটে চলেছে। তার শুভযাত্রায় তুমি কোনো বাধা দিও না শান্তনুদা, কোনো বাধা দিও না। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সমস্ত ভয়কে জয় করে এক রাত হাসি নিয়ে ফিরতে পারি না, এক রাত হাসি নিয়ে ফিরতে পারি। তুমি আমাকে শুধু আশীর্বাদ করো শান্তনুদা, শান্তনুদা, তুমি একটিবার সুযোগ আমাকে দাও শান্তনুদা, আমাকে একটিবার তুমি যাওয়ার অনুমতি দাও শান্তনুদা, একটিবার যাওয়ার অনুমতি দাও। সত্যি সত্যি যেও না, সত্যি তুমি যেও না, তুমি যেও না, যেও না, সত্যি যেও না, সত্যি সত্যি সত্যি। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন গো আলো রেখা দিল গো ব্যথা, কখন ছিল না প্রাণে তবুও সে কেন কে জানে, হলো গো এমন কেন, হলো গো আমি বিলকুল বরদাস্ত করতে পারছি না। কালিয়া, अरे कालिया मान लिए चीज तो मान मान, अरे बॉस তোকে বিলকুল কবর দিয়ে দেবে। আগে দাও কি বাঁচা, তবে তো চিন্তা করে বলা ভাবো। পুলিশ আরে দাও, ওই সারা পুলিশ অফিসার পাগলা কোত্তার মতো আমাকে দিয়েছে, পয়সা যদি আমার হাতে ধরা পড়ে যায়। একটু কি বলছিস রে কালিয়া? ওই সালা পুলিশ অফিসার কোত্তার মতো আমার পেছনে ধাওয়া করেছে, পয়সা যদি আমার হাতে ধরা পড়ে যায়। तू एक काम कर कालिया, वो मान लिए सीधा अंडरग्राउंड में छुप जा, जा जल्दी जल्दी भाग भाग भाग। চিন্তা থাকলে 3 বার হবে গুড বাই। सारा पुलिस वाले যদি আমাকে पहचानते পারে, যদি उसको मालूम হয় कि আসামের উত্তপ রাজ্জাক বানিয়ে ইয়া ছুপানা আছে তো বহুত গলতি হয়ে যাবে। ইসিলিয়ে আমি आप जरूर दूसरा किसी को হতে পারে, কিন্তু কিন্তু কিছুক্ষণ আগে যে যে ছেলে এই বাড়ির ভিতরে ঢুকেছে সে কোথায়? कहाँ कहाँ था? इधर तो कोई नहीं आया। मुंह फेर दो आजके। बल कोথায় আছে? आप विश्वास करें साहब, इधर कोई नहीं आया। उल्टी करके आ।
আমি জানি তুই ওই কনফ্লিক্টের একজন গ্যাংয়ের সদস্য। আমি আর ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি তোমার মুখে কি করে গুলি ফোটানো হয় সেটা আমার জানা আছে। বল বল ছেলে কোথায়? আমি সব বলছি, कुछ भी জানে না সব। বল কোথায় কোথায় আছে তোকে? না সব, कुछ भी জানে না সব, कुछ भी না। আমাকে छोड़ दीजिए सब। না এভা আমি তবেই তোকে ছাড়বো। বল আপনার এত বড় সাহস আমার অফিসে ঢুকে আমার কর্মচারী গায়ে হাত তোলা! সাহস তোমার বলবো এটা আমার অহংকার। দুর্বল হয়ে গেলেন ইন্সপেক্টর! আপনার এই স্পর্ধার অহংকার দুটো কথা আপনি মোটেই উচ্চারণ করবেন না। বলিয়ে সব তুমি ডাইরেক্টর মিস্টারকে বলো উনি যেন ফ্লোর সাজিয়ে আমার জন্য ওয়েট করে। আমি গেলেই শুটিং স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে বস, ঠিক আছে। গুড বাই। ও আই সি, তার মানে আপনি হচ্ছেন আমি হচ্ছি এন্টারপ্রাইজের ডাইরেক্টর শেখ সিরাজ আফ্রিদি। শেখ সিরাজ আফ্রিদি। Yes. আপনার লক্ষ্য যে কত বড় বাস্তব সেটা আমি জানি। আপনার লক্ষ্য যে কত বড় বাস্তব সেটা আমি জানি। কি বলতে চান আপনি? কিছুক্ষণ আগে যে ছেলেটা আপনার যারা আশ্রয় নিয়েছে তাকে আমার সামনে হাজির করুন, তাহলে সব কথা হয়ে যাবে আপনি কতটা সোজা ভাষায় কথা বলছেন। ইন্সপেক্টর! হ্যাঁ, বাঁকা কথা না বলে আমি আপনার কথা শুনুন। আপনি শান্তি রক্ষক, ভুল করে ভদ্রলোকের অফিসে ঢুকে এক নিরপরাধ যুবককে পিটিয়ে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আমি আপনাকে আইনসম্মত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ, তাই আপনাকে আমি ক্ষমা করলাম। আসুন। just one minute, Mr. Afridi. এই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি কোনো এলেবেলে পুলিশ অফিসার নয় যে আপনার কথায় চালুকে মুক্ত হয়ে আপনার কর্তব্য থেকে সরে দাঁড়াবো। জয় নাকি? এবার আমি জানতে চাই ওই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। আরে যে নেই তাকে তুলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ইন্সপেক্টর। আছে কিনা এটা আপনার এই অফিস সার্চ করলে সব জানা যাবে। অফকোর্স, আপনি অফিস সার্চ করুন। তার আগে কাইন্ডলি কোর্টের সার্চিং অর্ডারটা আপনি দেখান। What? তোর যে কপালে তুলে ফেললেন ইন্সপেক্টর। স্মাগলার সন্দেহ আপনি আমার অফিস সার্চ করতে এসেছেন, অথচ সার্চিং অর্ডারটাই আপনি সঙ্গে আনছেন। মানে কেমন অফিসার আপনি? এই ব্রেন নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন? ওকে ওকে মিস্টার আফ্রিদি, কোন ব্রেন নিয়ে আমি পুলিশের চাকরি করছি সেটা কিন্তু আপনি ঠিক সময় জানতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, বাপ কখনো বাপকে ছাড়ে না। চলি, গুড বাই। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তুমি আমার হ্যাপি মেনশনে পা বাড়িয়েছো। তোমার এই পা দুটোকে আমি কেটে নেব কিন্তু আমার ব্রাউন সুগার, আমার 20 লাখ টাকার ব্রাউন সুগার আপনার 20 লাখ টাকার বাউন্ড সকালের চালান মালখান ওভার হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ কালিয়া। আমি বলেছিলাম না আমার জান গেল আপনার মাল ঠিক পৌঁছে যাবে। তোমার পিছু পিছু পুলিশ আমার অফিসের দরজায় পর্যন্ত পৌঁছে গেছে, হয়তো তোমাকে চিনেও ফেলেছে। ইন ফিউচার
যদি তোমার কোনো ক্ষতি হয়। কোনটারি সারাক্ষণ আমি কালো কাপড়ে মুখ ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, পুলিশ আমাকে চিনতে পারেনি। তবুও তুমি কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকবে। আর এই নাও তোমার বকশিশ। হ্যাঁ, 1 সপ্তাহ তোমার ছুটি। এই 7 দিন তুমি লাইফটাকে বেশ ভালো করে এনজয় করে নাও। থ্যাংক ইউ বস, মেনি মেনি এই কালিয়াদের মতো যুবকদের আমি আমার ব্যবসার কাজে লাগাবো। হ্যাঁ, এদের আমি আমার ব্যবসার কাজে লাগিয়ে আমি আমার ব্যবসার প্রফিট বানিয়ে যাবো। তোমার লক্ষ্য মাল আর মাল্লু, তাই মাল আর মাল্লুর লোক দেখিয়ে ওদের আমি ইচ্ছে মতো ব্যবহার করবো। অপব্যবহার করবেন না স্যার, তাহলে যে অসময় আমার এই যৌবনের সমস্ত মাল মশলা ফুরিয়ে যাবে। তুমি তো অনন্ত যৌবনা জানলে। আর আপনি তো চিরকুমার। তোমাকে দেখলে আমার বিবেকে পুরুষ পুরুষ বলে মনে হয়। কিন্তু আমার বড় দুর্ভাগ্য, এখনো আমি তোমাকে আমার পুরুষত্বের কোনো প্রমাণই দিতে পারিনি। তার জন্য আমার এতটুকু দুঃখ নেই স্যার, কারণ আমি আমার পূজার নৈবেদ্য ডালি সাজিয়ে আপনার জন্য রেখে দিয়েছি। আপনার যখন ইচ্ছে হবে আপনি তখনই আমার পূজা গ্রহণ করবেন। যদি আজই সময় হয় তাহলে আমি কৃতজ্ঞ হবে, ধন্য হবে আমার এই জ্বলন্ত যজ্ঞ। চাই না এই চায়নাতে আপনাকে আপনার হৃদয় স্থান দিয়েছি। এই চায়নার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আপনি তোমার কল্পনাকে বাস্তব রূপ দিতে আজই আমি তোমার হৃদয়ে পাকা পাখিভাবে জায়গা করে দিয়েছি। যাকে বলে একদম হট কেক রোমান্স। মানে ওকে আমি সেটা ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। তুমি একটু বিশ্রাম করো, আমি পরে তোমাকে বেশ ভালো করে বুঝিয়ে দেবো, কেমন? এই দয়া করে এই জায়গাকে মনে রাখবেন। আর এই আজকের মতো বাকি জীবনটাও আমার পাশে পাশে থাকবেন স্যার। গুড বাই। তারপর এদিকে আমি কাজ করতো মিস্টার মিত্র। বেশি দূর এগোতে পারিনি স্যার, ওই বিজ্ঞাপন প্রকাশ না হতে হতে ইন্টারভিউর জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। শুধু আপনার এই গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায়। দেরি করছেন কেন মিস্টার মিত্র? আপনার ক্যান্ডিডেট দিয়ে আমি ইন্টারভিউ শুরু করে দিই। হ্যাঁ, ওকে স্যার। এমন একদিন শুক্র শারদ সন্ধ্যায় পূজারিণী শ্রীমতী অর্ঘ্যপ্রদীপ সজ্জিত করে এগিয়ে চলেছে ওই ভগবান বুদ্ধের পূজা অর্চনায়
তার মৃদুমন্দে পদক্ষেপে বেজে ওঠে নুপুর, হস্ত কঙ্কন বাজে রিনি সুরিস্তে, হস্ত বৃন্দাবনে কঙ্কন, কে কে যাবি আয়, আয় গো। আমার রাধা রানী প্রেমের দুনিয়া বৃন্দাবনে, এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে কে কে যাবি আয়, আয় গো। ওই রাধা রানী প্রেমের দুনিয়া, ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, ওই রাধা রানী প্রেমের দুনিয়া। এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে কে কে যাবি আয়, আয় গো। ওই রাধা রানী প্রেমের দুনিয়া। বসে খাই গেলে দেখতে পাবি শিরাধারানির চরণ। ও পাশে বসে আছে আমাদের কারো মহাজন। সেখানে গেলে দেখতে পাবি শিরাধারানির চরণ। পাশে বসে আছে আমাদের কালো মহাজন। ও তুমি বাহু তুলে, ও তুমি বাহু তুলে, গোপী বলে রাধা গুণ গায়, ও রাধা গুণ গায়। এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে কে কে যাবি আয় গো। ওই রাধা রানী প্রেমের দুনিয়া, ওই রাধা রানী প্রেমের দুনিয়ায় গো, ওই রাধা রানী প্রেমের দুনিয়া। ওই বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, আয় গো। ওই রাধা রানী প্রেমের দুনিয়ায়, ওই রাধা রানী প্রেমের অপূর্ব, অপূর্ব, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আপনার, তো আপনার মানে তোমার নাম কি? সত্যি ভেরি গুড, ভেরি গুড। মিস্টার মিত্র, এই ভদ্র মহিলাই হবে আমার ছবির ফার্স্ট হিরোইন। আমার একটা অবজেকশন আছে স্যার। অবজেকশন? ইয়েস স্যার। এই নামটা বড় সেকেলে ছবি ফ্লপ হয়ে যেতে পারে। দেখো, নামটা চেঞ্জ করে দিন। আজ থেকে ওর নাম হোক মিস ঝিলিমিলি। Yes. আমার একটা সেকেন্ড অবজেকশন স্যার। ঠিক হয় না। আজকাল ওই ক্লাসিক্যাল ক্লাসিক্যাল চলে না। ক্লাসিক্যাল পপ মিক্সচার করে ক্লাসিক পপ করতে হবে। অর্থাৎ এই পায়ের যে এই কোমরের ভাইব্রেশনটা বেশি হবে, অর্থাৎ কোমর দুলবে 5 বার তো বুক দুলবে 25 বার। মিস্টার মিত্র, অত খোলা মেলা বলছেন কেন? আরে একটু রেখে ঢেকে বলুন। হ্যাঁ, সরি স্যার। আমার থার্ড অবজেকশন, ড্রেসটা কিন্তু ঠিক হয়। এই ড্রেসটা ঠিক করে তো পূজারিনী ড্রেস স্যার। এই পূজারিনী কি প্রসারিনী তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মানে ওই বডিতে ড্রেসটা যত কম থাকবে ছবি হিট হওয়ার চান্সটা তত বেশি হবে। মানে ওই টোটাল ড্রেসটা এই বুক থেকে জানু বরাবর, মানে ওই 10 মধ্যে থাকলে ভালো। মানে আমার ড্রেস ওই অসুবিধে করতে থাকবে, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে স্যার। হ্যাঁ, উনি অবশ্য কিছু বলেননি। আসলে
ধর্মমূলক ছবি তো। ও ধর্মমূলক ছবি বলে আমার হ্যাঁ, ইংরেজিতে একটা আসলে লেখাই থাকবে না। হ্যাঁ, আমরা এই ধর্মমূলক ছবিগুলো বেশি নজর দিয়ে থাকি। হ্যাঁ, যাকে কথা। এবার তুমি আমার ড্রয়িং রুমে এসো। তুমি কেন স্যার কি হবে আমার ড্রয়িং রুমে নিয়ে? এখনো যে তোমার চেষ্টা নেওয়া হয়নি। তাই তোমার হয় সুন্দরী। অজাত শত্রু আইন অপরাধের অপরাধে গুরুরক্ষক শ্রীমতীকে বলি দিয়ে তাকে তার সাধনার পথে পৌঁছে দিয়েছিল। আজ আমি তোমার নারীত্বকে বলি দিয়ে তোমাকে সতী থেকে পৌঁছে দেবো ছিলে মেলে বিলাসবহুল জীবনে। আমার ছেড়ে দিন বলছি। আপনি কিছুতেই আমার এত সহজে লাইফটাকে নষ্ট করতে পারবেন না। আমি আমার বলি দেবো। পালাবই। আমার ছেড়ে দিন স্যার। আমার ছেড়ে দিন। আমি এই পথ দিয়ে পালাবো। না না আমি আমি এই পথ দিয়ে কাঁদিস না রে মৌসির নয় খান্না শির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মৌসির নয় খেলা এই তো জীবন।
দেবী আমার সতী তবে কি আমার সতী মারা গেছে। কি বললি তুই আমার সতী মারা গেছে মান সম্মান লজ্জা শরম চলার করে দিয়ে তোমার সাথে নতুন মিস ঝিলিমিলি রূপে জন্ম নিয়েছে। মিস ঝিলিমিলি এই দেখো দাদা, অভিনেত্রী ঝিলিমিলি লগ্নে দেখে এক অশ্লীল বিজ্ঞাপন। না এই আমার সতী নয় সৈকত, এই আমার সতী নয়, এই আমার সতী হতে পারে না, কখনই হতে পারে না। দাদা ছবির নিচে বেশ স্পষ্ট করে লেখা আছে নবাগতা মিস ঝিলিমিলি অনবদ্য অভিনয় সমৃদ্ধ রঙিন বাংলা ছবি আমি রাতে রজনীগন্ধা। না আমার সত্যি নয় সৈকত, আমার সত্যি নয়, ভূতের মতো দেখতে হয়তো অন্য কোনো মহিলা। দিদির মতো দেখতে অন্য মহিলা? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের বিশ্বাসের যোগ্য মর্যাদা দিন সত্যি আমাদের জন্য 2,000 ভরি টাকা দিয়ে আসবে, আর সেই টাকায় তুই আমার ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করবি, আর আমি আমার এই মরা সংসারটাকে আমার নতুন করে বাঁচিয়ে তোলার চেষ্টা করবো। আপনি আমার ভীষণ লজ্জা হয়নি সৈকত, আমি কালকের যুদ্ধের বিজয়ী সৈনিক হয়েও আমি তোদের জীবনের ভবিষ্যৎ করে দিতে পারি না। কালকের যুদ্ধে আমার একটা পাপ পূর্ণ হয়ে গেলেও আমি কিন্তু মনের দিকটি এতটুকু ভেঙে পড়িনি। কুড়ি বছর ব্লাড ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে আমি একেবারে সর্বশান্ত হয়ে বড্ড অসহায় হয়ে পড়েছিল। তো যদি তোদের দিকে আমি ধরে রাখতে পারতাম। এইভাবে তুমি ভেঙে পড়ো না দাদা, নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখো। তোমার অনুমান যদি সত্য হয় তাহলে দিদি এসে একদিন বলবে কি হলো দিদি, কি হলো? তুই ওইভাবে দূরে সরে গেলি কেন? তুই আমার বুকে আয়, তুই করছিস আমার সমস্ত ব্যাপারটা তুই একটু দূর করে দিয়ে বল, তুই একটু দূর। না দাদা না, আমাকে তুমি স্পর্শ করে তোমার ওই পবিত্র দেহটাকে তুমি অপবিত্র করে দিও না দাদা। অপবিত্র অপবিত্র না মানে তুই কি বলছিস সত্যি? তুই কাকে কথা কেন বলছিস? না মানে আমি বলছিলাম আমি এই কদিন এই ছুটিয়ে কাজে এদিক ওদিক করেছি তো, তাই কত ছোট বড় নাম কত মানুষের সাথে মেলামেশা করছি তো, তাই বলছিলাম দাদা। সত্যি ছোট বড় নাম করতে মানুষের সমস্যা ছেলে ছোট হয় না সত্যি। শান্তনুদা তুমি? হ্যাঁ, আমার মনে হয় তুই কোনো একটা সত্য কথা গোপন করতে চাইছিস দিদি। চুপ কর না। মেয়েটা 10 দিন পর বাড়ি ফিরল, বলে তাকে তুই একটু বিশ্রাম করতে দিবি না করি শুধু উল্টো পাল্টা প্রশ্ন করে কেন তুই লোকে বিব্রত করতে চাইছিস? তুই বলতো আরে ওর কথা তুমি বাদ দাও তো দাদা, তুমি ওর কথা বাদ দাও। এখনো কিন্তু অনেক ছেলে মানুষ। এই সৈকত, এই তুই তো ইঞ্জিনিয়ারিং করতে চাস তাই না? শোন এই রে ভাই, আমার এই ব্যাগের মধ্যে এই 50,000 টাকা আছে। 50,000 টাকা? সৈকতের ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ আমি ওই প্রোডাকশনের কাছ থেকে নিয়েছি, আর তোমার চিকিৎসার খরচ। আরে এই 50
করলে যে একসঙ্গে এতগুলো টাকা? আরে এই লাইনেতে এরকমই, একটু নাম যশ হয়ে গেলে প্রডিউসাররা হিরোইনদের টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে দেয়। তাই আমি আমার বাড়ির সংসারের জন্য, দাদার অসুস্থতার জন্য এবং ভাই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য 50,000 যার ছবি এখনো রিলিজই হলো না, তার নামটা কেমন করে হলো না দিদি? সৈকত, আচ্ছা তোরা কি সবাই ভাবছিস বলতো? কি ভাবছিস? তখন থেকে তোরা প্রশ্নের পর প্রশ্নের করে আমাকে অস্থির করে তুলেছিস। কেন, তোরা কি বলতে চাস? এই টাকাটাকে আমি অসৎ পথে কামিয়েছি নাকি? সতী! অসৎ পথে না হলেও এই সৎ পথে মাত্র 10 দিনের মধ্যে এতগুলো টাকা ইনকাম করা যায় না সতী। এটা পাগলে বলছে। শান্তনুদা, তুমিও? আমি জানতে চাই এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার পাবো? আরে কোথায় আবার পাবো? আমি আমার প্রডিউসারের কাছ থেকে নিয়ে এসেছি। মিথ্যে কথা। আরে প্রডিউসার আমার অভিনয়তে খুশি হয়ে এই টাকাটা দাদা আমাকে অ্যাডভান্স দিয়েছে। না, সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু দাদা, ধন্য তোমার মানসিকতা দাদা, ধন্য তোমার মানসিকতা। এই পুরুষ শাসিত সমাজে নারীরা সব সময় একটা প্রশ্নের বলে জর্জরিত হয়, কিন্তু নারী যখন, পুরুষরা যখন যেভাবে উপার্জন করে তখন কিন্তু কোনো নারী তাকে প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করে না এই টাকাটা সে কোথায় পেল। কিন্তু নারী বলে তাকে সবসময় প্রশ্নের বলে জর্জরিত হতে হয়। কেন দাদা, কেন? পুরুষ যদি তোমার হাতে এতগুলো টাকা তুলে দিত না দাদা, তাহলে তাকে কিন্তু এত প্রশ্নের বাড়ি তোমরা জর্জরিত করতে পারবে না। কিন্তু আমি যে নারী দাদা, আমি যে নারী, এটাই যে আমার জীবনের চরম অপরাধ। একটা পুরুষের শুধুমাত্র সম্মান ছাড়া আর হারাবার কিছু নেই, কিন্তু একটা নারীর কাছে সম্মানের থেকে অনেক কিছু হারাবার আছে। কি বলতে চাও তোমরা? বলতে নয়, শুধু আমি জানতে চাই তোমার পুরুষের নাম কি? আমার প্রডিউসারের নাম সিরাজ আফ্রিদি। সিরাজ আফ্রিদি? ওই আন্ডারওয়ার্ল্ডের কার্পেট শেখ সিরাজ আফ্রিদি? আমার কোম্পানির নাম সুন্দরম। ছবির নাম নিশ্চয় রাতে রজনীগন্ধা। হ্যাঁ, তোরা এইগুলো জানলে কি করিস তোরা? আর তোমার সিনেমার নাম বুঝি মিস ছেলেমিলি? তোমরা সবাই এগুলো জানলে কি করে? তোমরা ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। শুধু আমরা নয়, এই কুৎসিত বিজ্ঞাপনের দৌলতে এদেশের প্রত্যেকটি জনগণ এটা খবর জেনে গেছে। দেখ দেখ তোর এই তোর ধর্মমূলক ছবিতে হতো এই তোর প্রত্যেক ছবির নায়িকা সত্যি করে বলো, এই 10 দিন তুমি কোথায় ছিলে?
তোর মরণ হলো না দাদা মরণ হলো না কেন? বেশ দাদা বেশ, মরতেই তো আমি চেয়েছিলাম দাদা, মরতেই তো আমি চেয়েছিলাম, কিন্তু আমার বুকের যন্ত্রণা, তোমার ওই অন্য অবস্থা, বাইরের ইঞ্জিনিয়ারিং অবস্থা চিন্তা করে আমি মরতে পারিনি দাদা, আমি মরতে পারিনি। কিন্তু তোমরা যখন এখন আমাকে আর মেনে নিতে পারছো না, তখন তখন আমি চলেই যাচ্ছি দাদা। আমার জীবনের প্রত্যেকটা স্বপ্ন একটাই দাদা, শরীর হাওয়ায় ছিন্ন পাতায় কোথা দেখি কোথা উড়ে যায়। আর কপালে কি জানে না ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা দেখি কোথা উড়ে যায়। লিখেছে আর কপালে কি জানি না ঝড়ের চুপটি করে বসে থাকবে, আমি তোমাকে স্নান করিয়ে দিচ্ছি। তুমি জাগতে যদি দেখছি গো সবে তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে, তুমি শুনতে পেলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি দেখছি গো সবে তারা জ্বলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে, তুমি শুনতে পেলে না, তুমি শুনতে পেলে না। একটু পরে ওই নদী মনে মনে জোয়ার পেলো, একটি সাগর রঙে রঙে ওই ছবি রাঙিয়ে গেল। তাই তারা দেখলো যে শিহরণ জাগিল, তারই কথা কেউ বলতে পারে। আরো কিছু রাত তুমি জাগবে যদি দেখতে গো সবে তারা চলছে, মিষ্টি কথা চাঁদ বলতে জানে, তুমি শুনতে পেলে না, তুমি শুনতে পেলে না, তুমি শুনতে পেলে না। কি হলো অমন করে আমার মুখের দিকে যে কি দেখছো? তোমাকে আমাকে? হ্যাঁ
তুমি কত সুন্দর, কত ভালোবাসো আমাকে, তাই না বল? আর তুমি বুঝি আমায় ভালোবাসো না? আমি যে ভালোবাসতে জানি না বল। তুমি যখন রোজ অমনি করে আমার নিজের হাতে স্নান করিয়ে, নিজের হাতে পোশাক পরিয়ে আমাকে যত্ন করে খাইয়ে দাও, তখন তখন তোমার কষ্ট দেখে আমার ভিতর কষ্ট হয় গো। না না গো না, কষ্ট নয় গো, কষ্ট নয়। তোমার প্রদর্শিবাই যে আমার জীবনের একমাত্র মূল্য। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা, আমার জন্ম জন্মান্তরের স্বামী। না গো না, আমার মতো চালককে তুমি দেবতা সাজিয়ে এই নরক অন্ধকারে পড়তে বলো না গো। না। তুমি তো জানো না সেদিন ওরা ইঞ্জেকশন দেবে বলে। কারা কারা তোমাকে ইঞ্জেকশন দেবে বলেছে? কিসের ইঞ্জেকশন? এই কথা জেনে তোমার কি লাভ গো? তুমি এখান থেকে পালিয়ে যাও গো। না। তুমি এখান থেকে পালিয়ে যাও। এই বিষাক্ত ইঞ্জেকশনে আমার সারা শরীরটাই আগুন জ্বালিয়ে দেয়। এই হিংস্র পশুর মতো অন্ধ আত্মহত্যে এই পৃথিবীর সবার উপরে আমার ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। তাই তো আমি ভয়ে ভয়ে তুলে পালিয়ে দাও। না গো না। ভুল করে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলিব, তাই ইঞ্জেকশনের ঘোষ যখন কেটে দেয় তখন ছুটতে ছুটতে তোমার ঘরে ঢুকে দেখি তুমি রজনীগন্ধার মতো নিজের বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছো। আমি যে তোমার ভালোবাসার ফুলদানিতে ফোটা এক গুচ্ছ রজনীগন্ধা। আমি আমার সেবা যত্ন দিয়ে তোমাকে তোমাকে আবার আমি সুস্থ করে তুলবো গো, আবার আমি সুস্থ করে তুলবো। আমি হ্যাঁ, এখন তুমি এসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এসো এসো বলি। দাও, হাঁ করো বলছি, বড় করে হাঁ করো। তুমি আমার কাবালে লাথি মারে। ফতোয়া, যোগ্য কোথায় ছোট মা? বাড়ির সবার জন্য যা রান্না হয়েছে আমি তো ওর জন্য তাই নিয়ে এসেছি। না, তোকে আমি কতবার বারণ করেছি যে সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত গায়ে টোকাটা পড়ে থাকবে, তবেই তোরা দুজনে খাবি, পাবে না? কেন? আমার স্বামী কি কুকুর যে আপনাদের সবার পাতের এই টোকাটা খেয়ে নিতে থাকবে? হবে, হবে, এতদিন ধরে তাই খেয়ে এসেছে রে, মা! তাহলে তাই খেতে হবে। না আমি কারো এত খাতা খাবো না, আর আমার বউ খাবে না। আমরা যা খাবো তোমরা যা খাবে আমরা তাই খাবো। তাই নাকি? কি বলে হারামজাদা? কেন বলবো না? তোমার কেন বলবো না? আমি তার বুঝে গেছি। আমি এই বাড়ির বড় ছেলে, আমার এই বাড়িতে অর্ধেক সম্পত্তি আমার। এই বাড়ি খাওয়া পড়া সব কিছু অর্ধেক ভাগ আমার। তুমি এত দেবো, একটু আবার নতুন করে বেরিয়ে পাচ্ছি না, হতচ্ছাড়া! এই হারামজাদা, এত সব কথা বলতে কে শিখিয়েছে? যে ছেলেটাকে ইঞ্জেকশন না দিলে কারোর মুখের উপরে কথা বলতো না, আর সেই ছেলেটা আজকে এমনি করে মুখে মুখে তর্ক করছে কার জন্য? নিশ্চয় তোর জন্য। বল। ছাড়ুন। আপনার কি লজ্জা বলে কিছু নেই? আপনি একজন ভদ্র ঘরের একটা ভদ্র শাশুড়ি, আর আপনার নিজের পুত্রবধূকে হাত দিতে আপনার এমনি করে লজ্জা করছে না? তবে রে হতচ্ছাড়ি, দেখ দেখ বধূ নির্যাতন। হারামজাদা, বাবা! আমি কি দেখছি রে মা?
এইসব দানবদের সংস্পর্শে নরক করা যায় রে মা, কিন্তু স্বর্গ করা যায় না। বাবা হয়তো এই এই ভদ্রমহিলা নিশ্চয়ই তোর শাশুড়ি মা। হ্যাঁ, আর তুমি বুঝি এই হাম হাতে মেয়েটার ছোট লোক বাপ? মা, ছোট মা, আমার বাবাকে আপনি ছোট লোক বলবেন না। এটা আমি কিচ্ছু মনে করিনি মা, কিচ্ছু মনে করিনি। আর যখন কবিরকে দেখে রঙ্গ করে তখন ওই বুদ্ধিমান লোকেরাই ওই কাজটাকে নিয়ে রঙ্গ করে না মা, ওই কবিরকে নিয়ে নয়, কবিরকে নিয়ে নয়। তাই নাকি? তা ও সমস্ত লেখাপড়া ছেড়ে দিয়ে এখন আসলে কথাটা তুমি বলো তো, যৌতুকের কত টাকা ভরি সোনা তুমি সঞ্চয় করে নিয়ে এসেছো? ছোট মা, হ্যাঁ, যৌতুকের টাকা 50,000 টাকা 10 ভরি সোনা না হলে তোমার এই আদর আমি রেখে না। গলায় গড়ি দিয়ে আমি টানিয়ে দেবো, হ্যাঁ। বাবা, রজনী, জ্ঞান ঠাকুর, আপনার মতো যৌতুক দেওয়ার কোনো ক্ষমতাই আমার নেই। তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে চললাম। বাবা না, আমার অসুখ শান্তি ছেড়ে আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। করিস না। ওরে মা, ওই যৌতুকের জন্য ওরা যদি তোকে মেরে ফেলে রে মা। ভাগ্যে লেখন কি খণ্ডাতে পারি বাবা। রজনী, তুমি এখান থেকে চলে যাও বাবা। রজনী, আর কখনো তুমি এখানে এসো না। এবার থেকে তুমি মনে করো রজনী, তোমার রজনী মরে গেল। বলিস না, আমার কথা বলিস না। তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে মা। তোর সুখ না দেখে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। দোহাই বাবা দোহাই, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমার অনেক জন্না দিব্যি। তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। বলিস না রে মা, ও কথা বলিস না। বেশ রে মা, বেশ, আমি চলেই যাচ্ছি রে মা। জ্ঞান ঠাকুর, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি জ্ঞান ঠাকুর, যা যৌতুক আপনি দাবি করেছেন তা সবই আমি আপনাকে মিটিয়ে দেবো। আপনি শুধু আমার রজনীমাকে বাঁচতে দিন জ্ঞান ঠাকুর, আমার রজনীমাকে বাঁচতে দিন বাবা, আমার রজনীমাকে বাঁচতে দিন। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি, ওদের ওই টাকার গহনার চেয়ে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি রে বাবা। তাই তো এই কুসংস্কার ছন্ন সমাজের পরের বলির হাত থেকে তোর জীবন বাঁচাতে আমি ওদের জন্য নিয়ে আসবো 10 ভরি সোনা আর 50,000 টাকা রে মা, 50,000 টাকা। ওই ছোট লোক মেয়েটার ভিখারি বাপ। ও তাই বুঝি ওই ভিখারি বাবার কাছ থেকে 10 ভরি সোনার 50,000 টাকা ভিক্ষে চাইছিলে? তুমি তো ভিখারির অদম ভয়ঙ্করী। এই হতচ্ছাড়া পুরো ভাব। আর আমাকে মেয়েটার জন্য তোমার এত দরদ কেন বুঝলে? কেন ওই হার আমাদের মেয়েটাই যে আমার গিয়ের গৃহ লক্ষ্মী, এতদিন অধর্মের তাণ্ডব করে আমার সংসারে অশান্তির বীজ ছড়িয়েছে। সেই অশান্তিকে হরণ করে ওই মা লক্ষ্মী আমার সংসারে শান্তির জোয়ার এনেছে। তাই লক্ষ্মী আজ আমার ঘরে এসেছে। তাই না? ঘরের লক্ষ্মী ঘরে এসেছে, তাহলে তুমি একটা কথা শুনে রেখে দাও, তোমার এই ঘরের লক্ষ্মীটাকে যদি ছেড়তে আমি না তাড়াতে পারি তো আমার নামও কিন্তু ভয়ঙ্করী নয়। পারবে না। যে বিয়ে গিয়ে লক্ষ্মী প্রবেশ করে
ডেকেছি, স্বামীর বাবা হিসেবে আপনাকে যে আমি বাবা বলে ডেকেছি। আপনি বলেছেন বাবা, এখন আমি কি করব? সত্যি সত্যি যদি আমাকে ছোট মা বাড়ি থেকে তাড়িয়ে তুমি দেয়? যাবে কেন মা? তোমার অধিকারে তুমি এ বাড়িতে থাকবে। অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে মুখে দাঁড়াবে। আমি যে দুর্বল বাবা। কর্তব্য তোমার মনে বলের সঞ্চার করবে। আমি যে ভাগ্যহীনা, অসহায়। বৌমা, ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলা চোখের জল ফেলা চোখ এটা নয়। তোমার ন্যায্য পাওনা তোমাকে জোর করে আদায় করে নিতে হবে। বল না মানলেও অন্তত ভোজ তোমাকে করতেই হবে। বাবা, তা আমি কেমন করে পারবো বাবা? যেমন করি হোক তোমাকে পারতেই হবে মা। তোমাকে ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোমাকে রুদ্র মুখ থেকে জেগে উঠতে হবে। ওদের চক্রান্তে চাপ ছিন্ন করে রক্ষা করতে হবে আমার ওই অসহায় ছেলেটাকে। বাবা, আমার দৃঢ় বিশ্বাস তাকে হারিয়ে দেবো না, তাকে নিশ্চয়ই পাবো। বাবা, আমি চেষ্টা করব বাবা, আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। একটা কথা তোমায় রাখতে হবে ডার্লিং। ডার্লিং নয়, বলো বৌদি। বৌদি, এখানে কেন এসেছো বলো? তোমার এই কৃষ্ণার তো হৃদয়ে একটু প্রেম বাড়ি সিঞ্চন করতে। কি বলে? এখনো সবটা বলিনি, বাকিটা পার্সোনালি বলবো। এসো আমার ঘরে এসো। না, আমার স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো পার্সোনাল কথা আমার থাকতে পারে না। পারে রজনী, পারে। তোমার ওই উজবুক স্বামী তোমায় কি দেবে? তার চেয়ে আমি অনেক অনেক বেশি দিয়ে তোমার জীবন যৌবন করে কানাই কানাই পূর্ণ করে দেবো। চুপ করো বাজি, চুপ করো। মাঝে মাঝে তোমাদের ঘরে দরজা আড়ালে দাঁড়িয়ে থেকে তোমাদের সব কথা আমি শুনেছি এবং এও জেনেছি তোমার স্বামীর অক্ষমতার জন্য তোমার যৌবন এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়ে গেছে। তুমি এখনো তোমারই। চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। তুমি আমার সঙ্গে এসো। তোমার রূপ যৌবনের মূল্য দিয়ে আমি তোমাকে বৌদিজি মায়ের সমান, তাকে তুই শিখেছিস জানোয়ার? কবেলে হারামজাদি তোর এই জালো সব খাবার চেয়েও আমার এই মানবিকতার শক্তি কিন্তু খুব একটা কম নয় যে সরকার। আমার কথাটা শোন শুধু। তোর আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা না জেনে ভুল বুঝছিস রে ভাই। তোর আসল ব্যাপারটা কি? কি আর বলবো সুধীর, তুই যার পক্ষ নিয়ে আজ আমার উপর হাত তুলতে চেয়েছিলি তার চরিত্রের আসল পরিচয় যে কতটা জঘন্য তা তুই কল্পনাও করতে পারবি না রে ভাই। ওর স্বামীর ওই স্টুপিড প্রভাব দিয়ে কাছ থেকে দাম্পত্যের সুখ পায়নি বলে দেহের ক্ষুধা মেটাতে ও বারবার আমায় নোংরা করতাম, আর আমি রাজি হইনি বলে ও কামের জ্বালায় আমায় জড়িয়ে ধরলো। আর তাই থেকে তুই ভাবলি ভাই আমাকে গৌরীমানের মাতৃর সময় সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আর তাই থেকে তুই ভাবলি ভাই সত্যি আমি বৌদি দেওয়ারের সম্পর্ক মা ও ছেলের সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে তুমি এমনি করে
বুঝলাম মা কখনো ময়না হয় না বৌদি। ঠাকুরপো, হ্যাঁ, বৌদি। আমি তুমি যে মা ওই দেব দেবীর পাশে স্থান পাও, আর সেই মাকে কি কলঙ্কের কালি ছুটিয়ে টুকরা করা যায় না বৌদি। ঠাকুরপো, কেঁদো না বৌদি। তোমার কান্নাতে আমার সহ্য হয় না। কেন জানো? কেন? আমার গর্ভধারিণী মায়ের মাঝে ছিল টাকার, আমি যে তোমার ছবিটা দেখতে চেয়েছিলাম। ঠাকুরপো, আর সেই ছবিটা যে আজ আমি তোমার মাঝে দেখতে পেয়েছি বৌদি। ঠাকুরপো, আর তোমার মাঝ থেকে কোনোদিন কোনো অবস্থাতে এই ছবিটা আমি বুঝে যেতে দেবো না বৌদি। কোনোদিনও না, কোনোদিনও না। মা জানো কি রূপে তুমি, মা জানো কি রূপে বৌদি আমার চাই যে চলার পথে আশিসি তোমার। ও মা জানো কি রূপে তুমি বৌদি